আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের লেকচারে স্বাগতম। আজকে আমাদের রেসপিরেটরি সিস্টেম ম্যাকলিওড সিরিজের দ্বিতীয় ক্লাস এটা। আমরা গত ক্লাসে ব্রেথলেসনেস পর্যন্ত পড়েছি। আজকে আমরা হুইস থেকে শুরু করব। আচ্ছা, তাহলে কি আছে বই আমরা এখানে নিয়ে এসেছি সামারি আকারে। হুইস, হোয়াট ইজ হুইস? প্রথম প্রশ্ন হচ্ছে হুইস কি? হুইস ইজ এ হাই পিচ মিউজিক্যাল সাউন্ড, যেটাকে আমরা বলি বাঁশির মতো সুর। শোনা যায় ডিউরিং মেইনলি এক্সপিরেশন। ডিউরিং মেইনলি এক্সপিরেশনের সময় এটা বেশি শোনা যায়। আমরা মনে রাখবো ই দিয়ে এক্সপিরেশন, ই দিয়ে হুইস, এখানেই আছে, খুব ভালো। তো এটা কেন হয়? কেন হয় এই কারণে এই যে আমরা এখানে একটু দেখতেছি, এটা আমাদের এয়ারওয়ে ট্র্যাক্ট। এটা ট্রাকিয়া, ব্রঙ্কাস, দেন হচ্ছে এখানে ব্রঙ্কিউল। সো এখানে বেসিক্যালি ব্রঙ্কিউল যেগুলো, এদেরকে বলা হয় স্মল এয়ারওয়ে। ব্রঙ্কিউলে যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়, অর্থাৎ স্মল এয়ারওয়ে অবস্ট্রাকশন, তখন আমরা যে সাউন্ডটা শুনতে পাই তাকে বলা হয় হুইস। মেইনলি শোনা যায় এক্সপিরেশনের সময়। তাহলে এই যে হুইস কেন হচ্ছে? তাহলে আমরা বলেছি স্মল এয়ারওয়ে অবস্ট্রাকশন। তো লাংয়ে যে অবস্ট্রাকটিভ ডিজিজগুলো আছে, যেমন অ্যাস্তমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস, এদের ক্ষেত্রে তাহলে আমরা হুইস শুনতে পাবো। এখন আমি ডিডি করবো ডিফারেন্সিয়াল ডায়াগনোস কীভাবে করা যায়। তাহলে আমরা বলেছি তিনটা কথা, একটা হচ্ছে অ্যাস্তমা, সিওপিডি অ্যান্ড ব্রঙ্কাইটিস। আমরা অ্যাস্তমাকে এক সাইডে রাখলাম, সিওপিডি ব্রঙ্কাইটিসে অন্য সাইডে রাখলাম। তাহলে আমরা অ্যাস্তমা নাকি সিওপিডি ব্রঙ্কাইটিস কীভাবে আলাদা করবো হুইস দিয়ে? তো আমরা গত ক্লাসে বলেছি অ্যাস্তমার একটা স্পেশাল প্রপার্টি হচ্ছে ডিউরিং এক্সারসাইজ অ্যাসমা ভালো থাকে। এক্সারসাইজের পরে যখন সে রেস্ট নেবে তখন হচ্ছে তার অ্যাসমা বেড়ে যায়। তাহলে অ্যাসমার সিমটমগুলো হচ্ছে রেস্টে বেড়ে যায়। সো দ্যাটস ওয়াই আফটার এক্সারসাইজ, মানে এক্সারসাইজের পরে যখন সে রেস্ট নেবে তার হুইজও বেড়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, সিওপিডি বা ব্রঙ্কাইটিসে যখনই এক্সারসাইজ শুরু হবে ডিউরিং এক্সারসাইজ, তখন হচ্ছে হুইজ বাড়বে। আমরা গত ক্লাসে বলেছি অ্যাসমার সিমটমগুলো রাতে বেশি থাকে, তাহলে হুইজও রাতে বেশি থাকবে। এবং অ্যাসমাতে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ। আর সিওপিডি বা ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে এখানে বেসিক্যালি কী হয়, সে যখন রাতে ঘুমায় তো তার হচ্ছে মিউকাস সিক্রেশন হচ্ছে, মিউকাসগুলো জমতে থাকে। যখন সকালে ওঠে তার মোটামুটি মিউকাস দিয়ে তার স্মল ইয়ারে অবস্ট্রাকশন হয়ে গিয়েছে, তো তখন হুইসটা বেশি শোনা যায়। তাহলে মোর অন মর্নিং, এবং সে যখন তার মিউকাস অর্থাৎ স্পিটাম আকার এগুলো ক্লিয়ার করে ফেলে, বলা হয়ে থাকে যে হুইস অনেকটা রিকভার হয়ে যায়। এখানে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ না, এখানে বেসিক্যালি স্মোকিং হিস্ট্রিটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দুইটা এখানে ডিফারেন্সিয়াল করলাম। এখন হুইস যদি একটু বলি, হুইস হার্ট উইদাউট স্টেথোস্কোপ, মানে আমরা পেশেন্টের পাশে গিয়ে দাঁড়ালেই হুইস শুনতে পাবো, স্টেথোস্কোপের দরকার নাই। আর এই হুইসটা যদি আমি স্টেথোস্কোপ দিয়ে শুনি তখন এটার নাম হয়ে যায় রঙ্কাই। সো রঙ্কাই হচ্ছে হার্ট উইথ স্টেথোস্কোপ। আমি যদি হুইসটা একটু কীরকম একটু শোনাই, এটা হচ্ছে বাঁশির সুরের মতো। এই যে এরকম হচ্ছে হুইসটা। হুইসের সাথে আরেকটা জিনিস আমি একটু কোরিলেট করতে চাই, সেটা হচ্ছে যে স্ট্রাইডর। স্ট্রাইডর কি? আমরা এখানে বলেছি ট্রাকিয়া, ব্রঙ্কাস, এটা হচ্ছে ব্রঙ্কিউল। ট্রাকিয়া এবং ব্রঙ্কাস এগুলো হচ্ছে লার্জার ইয়ারওয়ে। এই লার্জার ইয়ারওয়ে যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয় তখন সাউন্ডটাও একটু লার্জার হবে, এটাকে বলা হয় স্ট্রাইডর। এখানে আই আছে স্ট্রাইডারের মধ্যে, তো আমরা মনে রাখবো এটা মেনলি ইন্সপিরেশনের সময় হয়। তাহলে হুইস এক্সপিরেশন, স্ট্রাইডর ইন্সপিরেশন, ঠিক আছে। তাহলে কী কী ব্লক হতে পারে? বাচ্চাদের ক্ষেত্রে মেনলি তারা হচ্ছে যে ফরেন বডি কোনো একটা কিছু খেয়ে ফেলে, খেয়ে ফেলার পর এটা যদি ট্রাকিয়াতে চলে যায় তখন হচ্ছে ফরেন বডির কারণে লোমেনটা অবস্ট্রাকশন হয়ে যাবে, তখন হুইস শোনা যাবে। আমরা জানি আমাদের এপিগ্লটিস একটা জায়গা আছে রেসপিরেটরি ট্র্যাক্টের নিচে, তো এখানে এটা যদি কোনো কারণে ইনফ্ল্যামেশন হয় তাহলে ইডিমা হবে, আলটিমেটলি যে লোমেন এটা ছোটো হয়ে যাবে, তখন আমরা স্টারে শুনতে পারি, যেমন এটাকে বলা অ্যাকিউট এপিগ্লটাইটিস। তারপর যদি কোনো ম্যালিগনেন্সি হয় যেমন কার্সিনোমা ল্যারিংস, এই ক্ষেত্রেও সেম, গ্রোথটা লোমেনকে ছোটো করে ফেলবে, তাহলে আমরা স্ট্রাইডার শুনতে পাবো। আচ্ছা, এখন আমরা এখানে একটু আলাদা করলাম হুইস, স্ট্রাইডার। তাহলে হুইস হাই পিচ মিউজিক্যাল সাউন্ড, বাঁশির মতো সুর। স্ট্রাইডার এটা একটা হার্শ সাউন্ড, হার্শ গ্রেটিং সাউন্ড, খুব ভালো। হুইস ই দিয়ে মনে রাখবো এক্সপিরেশনের সময় শোনা যায় মেনলি। স্ট্রাইডার ইন্সপিরেশনের শোনা যায়। হুইস কেন প্রোডাকশন হয়? ডিউ টু স্মল এয়ার অফ ভ্লগ যেমন ব্রঙ্কিউল। আর স্ট্রাইডার কেন প্রোডাকশন হয়? ডিউ টু লার্জ এয়ার অফ ভ্লগ যেমন ট্রাকিয়া, ব্রঙ্কাস। খুব ভালো। এখন একটা প্রশ্ন করতে পারে, স্ট্রাইডার আমরা বলেছি মেনলি ইন্সপিরেশনের সময় যায়, তো এখন এই ইন্সপিরেশন বোথ ইন্সপিরেশন ও এক্সপিরেশনে শোনা যায় এরকম একটা কন্ডিশনের নাম বলো।
তাহলে কন্ডিশনটা হচ্ছে যে বোথ এক্সপিরেশন অ্যান্ড ইন্সপিরেশনে শোনা যায়, এটাকে বলা হয় বাইফেজিক স্ট্রাইডর। যেমন আমাদের ট্রাকের সামনে একটা গ্ল্যান্ড বসে আছে, যেটাকে আমরা বলি থাইরয়েড গ্ল্যান্ড। তো এই থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে গেলে এটাকে বলা হয় গয়টার। তো গয়টার যখন অনেক বেশি বড় হবে, লার্জ গয়টার, তখন এটা পিছনে ট্রাকিয়াকে চাপ দিবে। সো আলটিমেটলি লিমন ছোটো হবে, তখন আমরা বোধ এক্সপায়ারেটরি এবং ইনস্পায়ারেটরি স্টাডি শুনতে পাবো। এই টেস্টটা আমরা যখন থাইরয়েড গ্ল্যান্ডের এক্সামিনেশন করি তখন করি, এটাকে বলা হয় ককার টেস্ট। সো স্টাডি যদি শোনা যায় তখন ককার টেস্ট পজিটিভ। আচ্ছা, এই যে এখানে যেই সামারি বক্স, এটা একটা মার্ট, এটা একটা মানে গোল্ডের একটা জিনিস, পুরো রেসপিরেটরি সিস্টেমকে এক জায়গায় নিয়ে আসছে। এই বইটা এই জন্য এত ভালো লাগে, পুরো জিনিসটাকে এখানে এক জায়গায় নিয়ে আসে। তো এটা আমরা পড়বো, এটা একটা সামারি। এখন আমি যদি সামারিতে চলে যাই, আমার এখানে লোয়েস্ট অডিয়েন্স মানে একদম ছোট অডিয়েন্স যদি বলি থার্ড ইয়ার, তাহলে এটা হচ্ছে থার্ড ইয়ারের জন্য, থার্ড ইয়ার থেকে শুরু হয়ে এর উপরে। তো সেই জন্য আমি প্রথমে সামারিতে যাব না। সো এই জিনিসটা বোঝানোর জন্যই বেসিক্যালি আমি এই অধ্যায়টা শুরু করেছি। তো এটা অবশ্যই আমি বোঝাবো, কিন্তু আগে আমি জিনিসটা আস্তে করে গুছিয়ে নিই, তারপর আমরা সামারিতে যাব। তো এটা এই জিনিসটা যে বুঝবে, যে বুঝতে পারবে, তার রেসপিরেটরি সিস্টেম মোটামুটি 60% কমপ্লিট। সো এটা আমরা খুব ভালো করে আলোচনা করবো ইনশাল্লাহ। তো যেহেতু সামারি, সেই জন্য আমি সামারিতে প্রথমে যাচ্ছি না, আমরা এখানে বাকি জিনিসগুলো আলোচনা করুন ইচ্ছাকে। আচ্ছা, তাহলে আমরা এখানে হুইস অ্যান্ড স্ট্রাইডার এই জিনিসটা পড়ে ফেলেছি। এরপরের টপিক হচ্ছে কাফ। কাফের মধ্যে আমরা চলে আসি। তাহলে কাফ কি? প্রথম কথা হচ্ছে কাফ এটা একটা প্রোটেক্টিভ রিফ্লেক্স। এটা একটা রিফ্লেক্স। কেন রিফ্লেক্সটা তৈরি হয়? আমাদের বাঁচানোর জন্য, প্রোটেক্টিভ রিফ্লেক্স। এটার মেকানিজম অ্যাকশন কী? খুবই সিম্পল। আমরা ইন্সপিরেশন নিচ্ছি, বাতাস নিলাম, নেওয়ার পরে এপিগ্লটিসটা ক্লোজ হয়ে যায়। তো ইন্সপিরেশনের পরের ধাপ কি? এক্সপিরেশন। সো ইন্সপিরেশন নিলাম, এপিগ্লটিস ক্লোজ, এখন রেপিড এক্সপিরেশন হবে এগেনস্ট ক্লোজ এপিগ্লটিস। এপিগ্লটিস ক্লোজ, এক্সপিরেশন হচ্ছে, তখন যেহেতু দরজাটা বন্ধ, তাহলে জোরে ধাক্কা দিবে। তাহলে জোরে ধাক্কা দিলে তখন একটা সাউন্ড প্রডিউস হয়, এটাকে বলি আমরা কাফ। আশা করি ক্লিয়ার। তো কাফের যদি আমি কারণের মধ্যে যাই, যেমন কিছু কাফ হচ্ছে ডেজ টু উইক্সের মধ্যে থাকে, এদেরকে বলা হয় অ্যাকিউট কাফ। আর কিছু কাফ যেগুলো 3 উইক্সের চেয়ে বেশি থাকে, 3 সপ্তাহের বেশি কাপ, এদেরকে বলা হয় ক্রনিক কাপ। 3 সপ্তাহ ABC, সি হচ্ছে 3 নম্বরে, 3 দিয়ে রাখবো 3 উইক্স। সো ক্রনিক কাফ হচ্ছে 3 সপ্তাহের বেশি, আর এর নিচে যা তাদেরকে বলা হয় অ্যাকিউট কাফ। অ্যাকিউট কাফের মধ্যে মোস্ট কমন আমাদের কাশি হয় না, এরকম কেউ নেই। তো আমরা বলি অনেক সময় সিজনাল যে ভাইরাল অ্যাটাক, ওইখানে কাশি হয়। যেমন আমরা যদি একটু বলি অ্যাকিউট ভাইরাল ব্রঙ্কাইটিস, এটা একটা ভাইরাল ডিজিজ, সেলফ লিমিটিং, ভালো হয়ে যাবে। এটা হচ্ছে নিউমোনিয়া, এখানে কাফ হয়। আরেকটা হচ্ছে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, আমরা বলবো এখানে কিন্তু কাফ হয়। ক্রনিক কাফ এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা ইনডোরে আমরা যে পেশেন্টগুলো দেখি ওয়ার্ডের মধ্যে, ম্যাক্সিমাম কেসে আমরা ক্রনিক কাফটা দেখতে পাই। তাহলে আমরা যাই একটু কী কী কারণ হতে পারে। একটা হচ্ছে ক্রনিক ইনফ্ল্যামেশনের কারণে। তো লাংয়ের মধ্যে ক্রনিক ইনফ্ল্যামেশন যদি বলা হয়, প্রথমে যেটা আসবে বাংলাদেশের মতো গরিব দেশের জন্য, সেটা হচ্ছে পালমোনারি টিবি, টিউবারকুলোসিস। এরপরে বাংলাদেশের বেশিরভাগ মানুষ সিগারেট খায়, আমাদের মেডিসিন ওয়ার্ড হচ্ছে রেসপিরেটরি দিয়ে ভর্তি, ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। কিছু রোগী থাকবে অ্যাস্তমা। তো অ্যাস্তমার একটা বিশেষ ভেরিয়েন্ট এখানে আছে, যাদের শুধুমাত্র কাশি থাকে, আর কোনো সিমটম নেই অ্যাস্তমার, শুধুমাত্র কাশি, এটাকে বলা হয় কাফ ভেরিয়েন্ট অ্যাস্তমা। আরেকটা হচ্ছে ব্রঙ্কিয়াক্টিসিস। তো ব্রঙ্কিয়াক্টিসিস একটা অবস্ট্রাকটিভ ডিজিজ। সো এই ক্ষেত্রে হচ্ছে যে এখানে ইনফ্ল্যামেশন হয়, দীর্ঘদিন ধরে ইনফ্ল্যামেশন হয়। ব্রঙ্কিয়াক্টিসিসের ক্ষেত্রে আমি একটা জিনিস এখানে অ্যাড করতে চাই, এটা এই কারণে যে বর্তমানে বাচ্চাদের ক্ষেত্রে একটা ডিজিজ খুবই বাংলাদেশে স্প্রেড করে যাচ্ছে, সেটা হচ্ছে মিজেলস। সো কারো যদি চাইল্ডহুড মিজেলস থাকে, যেমন এই বাচ্চাগুলোর যে মিজেলস হচ্ছে, সে যদি ভালো হয়ে যায়, অনেক বছর পরে একটা রেসপিরেটরি ডিজিজ নিয়ে আমার কাছে আসতে পারে। তাহলে সেই ডিজিজটা কী? তাহলে সেটা হচ্ছে ব্রঙ্কিয়াক্টিসিস। মিজেলসের কারণে ব্রঙ্কিয়াক্টিসিস হতে পারে। আচ্ছা, এরপরে ম্যালিগন্যান্সি। লাংয়ের মধ্যে আমরা জানি ম্যালিগন্যান্সি হতে পারে কার্সিনোমা লাং, কার্সিনোমা ল্যারিংস। এখানে কার্সিনোমা লাংয়ের মধ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ ইঞ্জুরি হয়, স্প্রেড করার মাধ্যমে ইঞ্জুরি হয়। তো ইঞ্জুরি হলে আলটিমেটলি আমাদের যে কাফ, বুকাল কর্ডগুলো দূরে সরে যায়, অ্যাডব্যাট করতে পারে না, তখন
বুকাল কর্ড যখন অ্যাটাক করতে পারবে না তখন সাউন্ডটা কাফের যে সাউন্ডটা ওটা একটা বুবাইন কফ হয়। বুবাইন মানে এটা এটা বলা যায় যে গরুর কাশির মতো। হ্যাঁ, গরু মাঝে মধ্যে কাশি দেয়, ওইটা আমরা দেখলে বুঝবো বুবাইন কফ। পোস্ট নেজাল ড্রিপ মানে হচ্ছে এটা কমন, যে অনেক সময় নাকের পিছনে সিক্রেশন জমা হয়, এটাকে বলা হয় পোস্ট নেজাল ড্রিপ। জার্ট গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ মানে আমরা খাবার খেলাম, স্টোমাকে গেল, স্টোমাক থেকে এগুলো আবার হচ্ছে যে ইসোফেগাসে চলে আসে, এটাকে বলা হয় রিফ্লাক্স। তো আফটার ইটিং হবে, খাওয়ার পরপরে যদি কেউ শুয়ে যায় তাহলে তার গ্রেভিটির জন্য এটা হচ্ছে যে উপরে উঠে যায়। এরপরে অ্যাসিড রিফ্লাক্স, এই যে বললাম আমরা যে আফটার ইটিং বা লাইং যখন হয়, আমরা যে দাঁড়ানো থাকার সময় গ্র্যাভিটির নিচে কাজ করে, আমরা যখন শুয়ে যাই তখন গ্র্যাভিটির এই ব্যাপারটা থাকে না। সো আলটিমেটলি হচ্ছে যে এখানে গ্যাস্ট্রিক অ্যাসিডগুলো রিফ্লাক্স করে, তখন বুক জ্বালাপোড়া করে, হার্ট বার্ন বলি আমরা এটাকে, এবং তার কাশি হয়। তাহলে কোনো একটা পেশেন্ট যদি আসে যে আমার খাওয়ার পরে বুক জ্বালাপোড়া করে এবং কাশি হয়, সো আমার ডায়াগনোস কি? জার্ট। দীর্ঘদিনের একটা লাংয়ের ডিজিজ, এটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। লাংয়ের যে ইন্টারস্টিশিয়াম ওইখানে ডিজিজ, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এখানে দীর্ঘদিন ধরে কাশি থাকে, দীর্ঘদিন ডিজিজ, দীর্ঘদিন কাশি, এটা হচ্ছে ড্রাই কফ। ড্রাই কফ, এবং এই কাশিটা কি? ড্রাই কফ। ড্রাই কফ আমরা একটু পরে বলবো, কাপের মধ্যে এখানে ড্রাই প্রোডাক্টিভ চলে আসবে। এর সাথে একটু কথা অ্যাড করে নিই, একটা পয়েন্ট। এই ড্রাই কফ সাথে যদি আমি এক্সামিনেশন করে ইনস্পাইরেটরি ক্রিপিটেশন পাই, আমরা এগুলো আলোচনা করবো আসবে আস্তে আস্তে, জাস্ট এখানে একটু অ্যাড করে নিলাম। ফাইন ইনস্পাইরেটরি ক্রিপিটেশন উইথ ড্রাই কফ দীর্ঘদিন ধরে, আমাদের ডায়াগনোসিস ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। একটা ড্রাগের জন্য কাফ হতে পারে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি এখন যারা 4th ইয়ারে 3rd ইয়ারে তারা ফার্মাকোলজিতে এটা পড়বা যে কোন ড্রাগের জন্য ড্রাই কাফ হয়। অ্যাসি ইনহিবিটর, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যাসি ইনহিবিটরের জন্য কি হয়? ড্রাই কাফ হয়। আচ্ছা, এখন কাফকে আমি 2 ভাগে ভাগ করতে চাই। এটা হচ্ছে ড্রাই কাফ, অর্থাৎ কাফের সাথে কিছু যাবে না, জাস্ট কাশি। তা আমরা কজের মধ্যে বলেছি একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, আর একটা ড্রাগের কজ বলেছি অ্যাসি ইনহিবিটর। তাহলে আমরা অ্যাটলিস্ট এই 2টা মনে রাখি। এরপরে প্রোডাক্টিভ কাফ মানে কাফের সাথে কিছু একটা যাচ্ছে। কী যাচ্ছে? এটা হচ্ছে স্পুডাম যাচ্ছে, কফ যাচ্ছে, আমরা বলি যেটাকে বলি কফ। তাহলে প্রোডাক্টিভ কাফের মধ্যে স্পুডাম যাইতে পারে, আর একটা হচ্ছে এর সাথে ব্লাড যাইতে পারে, তখন আমরা এটাকে বলি হিমোপটাইসিস। সো স্পুডাম যদি যায়, নর্মালি আমরা চিন্তা করি নিউমোনিয়া, অ্যাসমা, সিওপিডি, ব্রঙ্কিয়াক্টাইসিস, পালমোনারি ইডিমা, D2, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার বা এলবিএফ। যদি ব্লাড যায়, হিমোপটাইসিস। সো ব্লাড গেলে এটা অবশ্যই বলা হচ্ছে যে যদি কাশির সাথে রক্ত যায়, আনটিল প্রুভেন আদারওয়াইজ, এটাকে বিনাইন চিন্তা করা যাবে না। ঠিক আছে, তাহলে আমি বিনাইন চিন্তা করলাম না, তাহলে কী কী করলাম? আমরা এটা আগেই বলেছি, হিমোপটাইসিসের কজ 3টা মুখস্থ, 4টা সিরিয়ালি বলতে হবে। প্রথমে হচ্ছে পালমোনারি টিবি, 2 নম্বর হচ্ছে লাং ক্যান্সার, 3 নম্বর হচ্ছে ব্রঙ্কিয়াক্টাইসিস, 4 নম্বর হচ্ছে লাং অ্যাবসেস। তাহলে 4টা কজ বলেছি, সিরিয়ালি বলতে হবে। পালমোনারি টিবি, লাং ক্যান্সার, ব্রঙ্কিয়াক্টাইসিস, লাং অ্যাবসেস। পালমোনারি টিবি, লাং ক্যান্সার, ব্রঙ্কিয়াক্টাইসিস, লাং অ্যাবসেস। তাহলে আমরা কাফ নিয়ে এখানে মোটামুটি একটা আলোচনা করেছি। কাফ নিয়ে আরও কিছু আলোচনা আছে, এখন কাফের সাথে স্পুটাম আসবে। তাহলে এই যে স্পুটাম, বইয়ের একদম যেভাবে আলোচনা আমি ওইভাবেই আগাচ্ছি। এই যে স্পুটাম, আমরা এখানে এটাই আলোচনা করব। তো একটা পেশেন্ট কাফ নিয়ে আসে, জিজ্ঞেস করলাম কাফটা কীরকম। সে বললো প্রোডাক্টিভ, মানে হচ্ছে তার কাফের সাথে কফ যায়, প্রোডাক্টিভ কফ। তাহলে কফের মধ্যে কী যায়? সে বললো যে আমার হচ্ছে স্পুটাম যায়। সে তো স্পুটাম বলবে না, মানে আমরা জিজ্ঞেস করবো যে রক্ত যায় নাকি এমনি কীভাবে যায়। তো রক্ত না গেলেই সেটা হচ্ছে স্পুটাম যায়। এরকম স্পুটাম যদি নিয়ে আসে, আমি তাকে কী কী কোয়েশ্চেন করবো? একটা হচ্ছে ভলিউম, যে তার স্পুটামটার ভলিউম কীরকম। স্ক্যান্টি ভলিউম, তাহলে স্ক্যান্টি ভলিউম হলে আমাদের নর্মাল যেগুলো সিওপিডি, নিউমোনিয়া, লাং ক্যান্সার, এগুলোতে স্ক্যান্টি ভলিউম অত বেশি না। কিন্তু কোপিয়াসটা আমাদের মনে রাখতে হবে। যদি বলো যে অনেক বেশি আমার কাফ যায়, অনেক বেশি স্পুটাম, তখন প্রথমেই চিন্তা করতে হবে লাং অ্যাবসেস সাথে ব্রঙ্কিয়াক্টাইসিস। তাহলে লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়াক্টাইসিস, বেসিক্যালি আমার এখানে এই জিনিসটাই মনে রাখতে হবে যে কপিয়াস অ্যামাউন্ট অফ বা লার্জ অ্যামাউন্ট অফ বা ম্যাসিভ অ্যামাউন্ট অফ স্পুটাম কোথায় যায়? লাং অ্যাবসেসে। ঠিক আছে, এরপর আমি জিজ্ঞেস করবো কালার, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। কালার দেখে আমি ডিডিতে চলে যাব। প্রথমে যদি হয় মিকয়েড, মিকয়েড মানে হচ্ছে যেটা ক্লিয়ার কালার, জাস্ট সাদা কালার, সে বলবে যে সাদা, পেশেন্ট বলে এগুলো সাদা। তাহলে মিকয়েড যেটা আমাদের মোস্ট অফ দ্য কেসেস আমাদেরও যায়,
তো এটা বলা হচ্ছে যে পেশেন্টের কোনো ইনফেকশন নেই, নো ইনফেকশন। যেমন সিওপিডি, একটা মনে রাখো সিওপিডি। এরপরে যদি একটু হলুদ হয়, যদি হলুদ হয়, পেশেন্ট বলে যে আমার যে কাপ যাচ্ছে এটা হলুদ হয়ে গেছে, এটাকে বলা হয় মিউকোপুরুলেন্ট। সো মিউকোপুরুলেন্ট এটা একটা হলুদ। তাহলে যদি ইয়েলো হয়, তাহলে ইয়েলো হলে আমাকে চিন্তা করতে হবে এখানে ইনফেকশন আছে, সো রিসেন্ট ইনফেকশন। এবং আমরা কিন্তু অনেক সময় কাশির সাথে কাপ যাচ্ছে এরপরে জিজ্ঞেস করি কয়দিন ধরে, এতদিন ধরে, এরপর জিজ্ঞেস করি কাফটা তার হলুদ হয়েছে কিনা। অনেক সময় শুধুমাত্র যে হলুদ হয়েছে কিনা এটা জিজ্ঞেস করে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক শুরু করে দিই। তো যাই হোক, এরপরে পুরুল্যান্ড মানে হচ্ছে গ্রিন। এই যে এখানে কাপগুলো হচ্ছে গ্রিন, এই কাপগুলো হচ্ছে গ্রিন। সো গ্রিন যদি হয় তাহলে বুঝতে হবে ব্রঙ্কিয়াকটিসিস, লাং অ্যাবসেস। ডায়াগনোসিস একদম আমরা ডায়াগনোসিস চলে যাচ্ছি। ক্লিয়ার সিওপিডি, ইয়েলো রিসেন্ট ইনফেকশন, গ্রিন ব্রঙ্কিয়াকটিসিস বা লাং অ্যাবসেস। যদি রাস্টি কালার হয়, রাস্টি কালার মরিচার মতো, এটা বলা হয় মরিচার মতো রাস্টি কালার, তখন আমরা ডায়াগনোসিস কনফার্ম নিউমোকক্কাল নিউমোনিয়া। এগুলো বেসিক্যালি আমরা সিমটমের উপরে ডায়াগনোসিস যাচ্ছি। তো রাষ্ট্রীয় স্পুটাম যদি হয়, মরিচা কালার যদি স্পুটাম হয়, তখন আমরা বলি যে নিউমোকক্কাল নিউমোনিয়া। নিউমোনিয়া অনেক কিছু দিয়ে হতে পারে, তার মধ্যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া যদি হয়, সেক্ষেত্রে আমরা এখানে রাস্ট্রি কালার স্পুটাম পাবো। পিং প্রতি, এই যে ফিং প্রতি যদি হয় এরকম, পিং প্রদি যদি হয়, তখন আমরা চিন্তা করি এটা হচ্ছে পালমোনারি ইডিমা। তাহলে পালমোনারি ইডিমার কজের মধ্যে একটা যদি মনে রাখি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। ঠিক আছে, স্মেল জিজ্ঞেস করবো। স্মেলের মধ্যে ভেরি ইম্পর্ট্যান্ট, যদি ফাউল স্মেলিং হয়, লাং অ্যাবসেস। তাহলে লাং অ্যাবসেসটা এখানে আসলে বেশি গুরুত্বপূর্ণ। তো লাং অ্যাবসেস তাহলে ডিসক্রিপশন কী হবে? কোপিয়াস অ্যামাউন্ট ফাউল স্মেলিং স্পুটাম, লাং অ্যাবসেস। ঠিক আছে, এরপরে হিমোপটাইসিস। আমরা একদম বইয়ের আলোচনার মধ্যেই যাচ্ছি। হিমোপটাইসিস বইয়ের আলোচনার পরে, হেমোপটাইসিস মানে হচ্ছে কাফিং আউট অফ ব্লাড। ব্লাডটা কোথা থেকে আসতে হবে? রেসপিরেটরি সিস্টেম থেকে। তাহলে কাফিং আউট অফ ব্লাড ফ্রম দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। কারো মুখের মধ্যে সমস্যা, কারো হিমোফিলিয়া আছে, তার গ্রাম থেকে ব্লিডিং হচ্ছে, তো এখন কাশি দিলে তো তার ব্লিডিং যাবেই। তো এটাকে আমি কি হেমোপটাইসিস বলতে পারবো? পারবো না, কারণ রেসপিরেটরি সিস্টেম থেকে আসতেছে না। সো কাফিং আউট অফ ব্লাড ফ্রম রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে এক্ষেত্রে আমার হিস্ট্রি নেওয়ার সময় অবশ্যই তার ওরাল ক্যাভিটিটা দেখতে হবে, ওরাল ক্যাভিটিতে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা যাই হোক, আমরা যাচ্ছি। এখানে কিছু ক্লিনিক্যাল পার্ট, এগুলো ক্লিনিক্যাল পার্ট মানে এখানে এই বইয়ের মধ্যে এমন কথা আছে যেগুলো দিয়ে, যে সিমটমগুলো দিয়ে, যেগুলো দেখে আমরা ডাইরেক্ট ডায়াগনোসিস চলে যাচ্ছি। ভেরি ইম্পর্ট্যান্ট। একটা পেশেন্টের রিকারেন্ট ব্লাড স্টিক মানে রিকারেন্ট হিমোপটাইস হচ্ছে যদি ক্লিয়ার স্পুটামে হয়। এই যে আমরা দেখে আসছি, এখানে স্পুটামটা হচ্ছে ক্লিয়ার স্পুটামের মধ্যে এখানে হচ্ছে একটু ব্লাড স্টিক, এবং এটা একবার না বারবার হচ্ছে, রিকারেন্ট হচ্ছে। তো রিকারেন্ট যদি হয়, তাহলে রিকারেন্ট ব্লাড স্টিক ইন ক্লিয়ার স্পুটাম, ক্লিয়ার, তখন ডায়াগনোসিস আমরা চিন্তা করব লাং ক্যান্সার। আর রিকারেন্ট ব্লাড স্টিক ইন পুরুলেন্ট, তাহলে আমরা পুরুলেন্টটা বলেছিলাম কোনটা? গ্রিন। তাহলে গ্রিনের ডিডি ছিল কি ব্রঙ্কিয়াকটিসিস, আর এটা হচ্ছে লাং অ্যাবসেস। এইখানের মধ্যে এখন হচ্ছে একটু ব্লাড মিশে গিয়েছে, এই যে ব্লাড চলে আসছে এখানে। তাহলে যদি ব্লাড চলে আসে, যদি এখানে ব্লাড চলে আসে, তাহলে ব্লাড স্টিক ইন পুরুলেন্ট স্পুটাম, তখন আমরা চিন্তা করব ব্রঙ্কিয়াকটিসিস। এখন আর একটা কথা, সাডেন হিমোপটাইস হচ্ছে একটা পেশেন্টের, সে ভালো ছিল, হঠাৎ করে তার হিমোপটাইস হচ্ছে এবং বুকের এক পাশে ব্যথা, প্লুরাইটিক চেস্ট পেন, আমরা ব্যাখ্যা করবো চেস্ট পেন একটু পরে, এবং সিভিয়ার ডিসমিয়া, শর্টনেস অফ ব্রেথ বা ব্রেথলেসনেস। তার একটা পেশেন্ট চিন্তা করো, পেশেন্টটা আসছে বুকের এক পাশে হাত দিয়ে, বলতেছে অনেক বেশি ব্যথা, এরপর বলছে অনেক বেশি শ্বাসকষ্ট আমি দেখতে পাচ্ছি, এবং একটু পরপর হচ্ছে সে কাশির সাথে রক্ত যাচ্ছে। ডায়াগনোসিস পালমোনারি এম্বোলিজম আনটিল প্রুভেন আদারওয়াইজ। একটা পেশেন্ট ক্রনিক কাফ, হ্যাঁ অনেক দিন ধরে কাফ, সাথে হিমোপটাইসিস, এর সাথে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার। এই ওয়ার্ডটা আসলে দেখলেই ডায়াগনোসিস মাথায় চলে আসে, সাথে নাইট সোয়েট, সাথে ওয়েট লস। তাহলে এগুলো এখানে বেসিক্যালি ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, নাইট সোয়েট, ওয়েট লস, এই তিনটা জিনিস দেখলে ডায়াগনোসিস প্রথমেই মাথায় যেটা চলে আসবে সেটা হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস। সো পালমোনারি টিউবারকুলোসিস ক্লিয়ার আশা করি। এখন একটা প্রশ্ন করে যে ম্যাসিভ হেমোপটাইসিস কখন হয়? আমরা এখানে এর আগে যেগুলো বললাম যে ব্লাড স্ট্রিক মানে অল্প ব্লাড যাচ্ছে, এখানে মিউকাসের সাথে হালকা ব্লাড যাচ্ছে, কিন্তু ম্যাসিভ হেমোপটাইসিস গ্রসলি ব্লাড যাচ্ছে, ম্যাসিভ হেমোপটাইসিস এটা বলা হয় ভলিউম গ্রেটার দেন 20 মিলিলিটার যদি হয়, হ্যাঁ ব্লাডের ভলিউম যদি গ্রেটার দেন 20 মিলিলিটার হয়। সো কখন হয়? একটা হচ্ছে লাং ক্যান্সারটা কোনো একটা পালমোনারি ভেসেলকে যদি ধরে ফেলে, তাহলে ওই ভেসেল থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হবে।
সো লাং ক্যান্সার ইরোডিং পালমোনারি ভেসেল বলতে হবে। লাং ক্যান্সার যদি বলে তখন হচ্ছে অল্প হিমোপটাইসিস, কিন্তু যখন এটা কোনো একটা পালমোনারি ভেসেলকে ধরে ফেলবে সিভিয়ার ম্যাসিভ হেমোপটাইসিস, ব্রঙ্কেকটেসিস, স্পেশালি যদি সিস্টিক ফাইব্রোসিসে ব্রঙ্কেকটেসিস হয় একটা ডিজিজ, তো সিস্টিক ফাইব্রোসিসে ব্রঙ্কেকটেসিস যদি হয় সেক্ষেত্রে ম্যাসিভ হেমোপটাইসিস হয়। ক্যাভিটারি ডিজিজ যেমন আমরা পালমোনারি টিবি যেটা সেটা হচ্ছে ক্যাভিটেশন ফর্মেশন করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে ম্যাসিভ হেমোপটাইসিস হবে। আদারওয়াইজ পালমোনারি টিবিতে হেমোপটাইসিস কম, কিন্তু ক্যাভিটি ফর্মেশন করলে তাহলে এটা প্রচুর পরিমাণে হেমোপটাইসিস হবে। অ্যাসপারজিলিওমা এটা একটা ক্যাভিটি, অ্যাসপারজিলাস দিয়ে হয়। পালমোনারি ভাস্কুলাইটিস আলটিমেটলি ভেসেলকে ধরে ফেলেছে, তাহলে ভেসেলকে ধরলে তো ব্লিডিং হবে অনেক বেশি। এবং আর্টারিওভেনাস ম্যালফরমেশন, এই যে বডি যেখানে যেখানে ব্লিডিং হয় সেখানে আমি আর্টারিওভেনাস ম্যালফরমেশনের কথাটা চিন্তায় রাখবো। যেমন আমরা যদি বলি হ্যামাটেমেসিস, মানে আমাদের এটাকে বলা হয় কাফ, এটা ছিল হিমোপটাইসিস ছিল কাফিং আউট অফ ব্লাড, আর ওটা হচ্ছে ভমিটিং আউট অফ ব্লাড, যেটাকে হ্যামাটেমেসিস বলে। একটা কজ সেখানে একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে আর্টারিওভেনাস ম্যালফরমেশন। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা আলোচনা করলাম। এরপরে আমাদের যেই জিনিসটা চলে আসে এখানে চেস্ট পেইন, খুব ভালো চেস্ট পেইন। এখন যেহেতু চেস্ট পেইন বলা হয়েছে, তো আমি বলি এখানে চেস্টের মধ্যে কী আছে, একটু যাই চেস্টের মধ্যে। তাহলে চেস্টের মধ্যে এখানে প্রথমে চেস্ট ওয়াল আছে। চেস্ট ওয়ালের মধ্যে আমরা যদি দেখি এখানে একটু কিছু মাসেল আছে, যেখানে কিছু মাসেল আছে এবং কিছু বোন আছে। তাহলে এগুলোতে সমস্যা, বুকে ব্যথা করবে, এটাকে বলা হয় মাস্কুলো স্কেলেটাল পেইন। আর একটু ভিতরে ঢুকলাম আমরা, ভিতরে ঢুকলে এখানের মধ্যে কি আছে, এই যে দুই পাশে লাং আছে এবং মাঝখানে কি আছে, হার্ট। তাহলে এই জিনিসটাকে, যে মাঝখানে জিনিসটাকে বলা হয় মেডিস্টেনাম। তাহলে এখানে বেসিক্যালি মেডিস্টেনাম আছে এবং দুই পাশে লাং আছে। তো লাং থেকে তাহলে মানে আমাদের যে লাং, এখান থেকে ব্যথা আসতে পারে, আর এখানে মেডিস্টেনাম থেকে ব্যথা আসতে পারে। তাহলে বেসিক্যালি মেডিস্টেনাম থেকে যে ব্যথাগুলো আসবে সেগুলো সেন্ট্রাল হবে। তা আমাদের আজকে আলোচ্য বিষয়গুলো নয়। আর যেগুলো লাংস অরিজিন মানে রেসপিরেটরি সিস্টেম থেকে অরিজিন, এগুলো হবে কোথায়, পেরিফেরালি। তো এখন এখানে একটু কথা মনে রাখার প্রয়োজন, যেটা আমরা অ্যানাটমিতে পড়েছি, লাং প্যারেনকাইমা এবং ভিসেরাল প্লুরা, আমাদের বডিতে যে ভিসেরাগুলো আছে এবং তার পাশে তার এরিয়াতে যে ভিসেরাল কাভারিংটা আছে, এটা কিন্তু পেন ইনসেন্সিটিভ, কারণ এদের সাপ্লাই হচ্ছে অটোনমিক নার্ভ। সো লাংয়ের ভিতরে অথবা ভিসেরাল প্লুরাতে কোনো সমস্যা হলে এটা আমরা বুঝতে পারবো না, কারণ আমাদের পেন হবে না। কিন্তু যখনই এই ডিজিজগুলা প্যারাইটাল প্লুরাকে ধরে ফেলবে তখনই পেন হবে। ঠিক আছে, তাহলে আমরা যে রেসপিরেটরি সিস্টেম থেকে পেইনগুলো, চেস্ট পেইন হবে রেসপিরেটরি সিস্টেম থেকে অরিজিন, তাহলে অবশ্যই মাথায় আমাদের চিন্তা করতে হবে এখানে প্যারাইটাল ফ্লোরা ইনভলভ, কারণ এটা সাপ্লাইড বাই সোমাটিক নার্ভ। ঠিক আছে, তো এখন রেসপিরেটরি সিস্টেম আমরা চলে যাচ্ছি, রেসপিরেটরি সিস্টেম থেকে পেইনটা। তা আমরা যখন একটা পেইন ডিসক্রাইব করি তখন আমরা সক্রেটস দিয়ে মনে রাখি, সক্রেটস। তাহলে আমি চলে যাচ্ছি সক্রেটসের মধ্যে। এস দিয়ে হচ্ছে সাইড, কোন সাইডে, রাইট লেফট সাইডে লোকালাইজড পেইনটা হবে, লোকালাইজড, পুরো রাইট জুড়ে হবে না, লোকালাইজ পেইন হবে রাইট আর লেফটে, মাঝখানে হবে না। উদি হচ্ছে অনসেট, তো অনসেটটা সাডেন হতে পারে, আবার বলতে পারে যে আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে শুরু হয়েছে, গ্রেজুয়াল, আর হঠাৎ করে শুরু হয়েছে সাডেন। ক্যারেক্টার ভেরি মাচ ইম্পর্টেন্ট এখানে। বেসিক্যালি প্লোরাইটিক পেনের ক্যারেক্টারটা আমি যদি একটু বলি, শার্প, স্ট্যাবিং, নাইফ লাইক। পেশেন্ট বলবে যে অনেক বেশি ব্যথা এখানে এবং মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে কুচাচ্ছে, এটাকে বলা হয় প্লোরাইটিক পেইন। এই যে আমরা বললাম প্যারাইটাল প্লোরা ইনভলভ, কোথায় পাওয়া যায়, নিউমোনিয়া। আর এটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম, নিউমোনিয়া এবং পালমোনারি এম্বোলিজম। তো আমরা বলেছি লাংয়ের যে চেস্ট পেন এগুলো মেনলি পেরিফেরাল, কিন্তু লার্জ পালমোনারি এম্বোলিজম যদি হয়, অনেক বড় পালমোনারি এম্বোলিজম, তখন কিন্তু বুকের মাঝখানে ব্যথা হতে পারে। তো বুকের মাঝখানে ব্যথাটা অনেকটা এনজাইনার মতো। সো এটা একটু মনে রাখতে হবে যে এনজাইনার লাইক পেইন, সেন্ট্রাল চেস্ট পেন নিয়ে আসছে, মনে হচ্ছে তার যে অ্যাকিউট করোনারি সিনড্রোম, কিন্তু এটা পালমোনারি এম্বোলিজমও হতে পারে। আচ্ছা, আর দিয়ে রেডিয়েশন, এটা খুব বেশি আসলে রেডিয়েশন হয় না এগুলো। অ্যাসোসিয়েশন, তাহলে আমরা রেসপিরেটরি সিস্টেমে এর আগে যা পড়ে আসছি, কাফ, ফিভার, শর্টনেস অফ ব্রেথ, অ্যাসোসিয়েশন আছে কিনা বুকের ব্যথার সাথে, টাইমিং কোন সময় হয়, এক্সাজারবেটিং অ্যান্ড রিলিভিং ফ্যাক্টর, এটা একটু মনে রাখতে হবে। প্লোরাইটিক পেনগুলা, সে যখন কাশি দিচ্ছে ব্যথা বাড়বে, ডিপ ইন্সপিরেশন নিবে, ডিপ ইন্সপিরেশনে লাংটা ফুলতেছে, তাহলে ফুললে ওই যে প্যারাটাল ফ্লোরার সাথে ফ্রিকশনটা বেশি হবে, তখন ব্যথা বেশি করবে। তাহলে পেশেন্ট বলবে যে আমি কাশি দিলে ব্যথা বাড়ে, আমি জোরে একটা শ্বাস নিলে বুথে এখানে ব্যথা বাড়ে, হ্যাঁ, ডিউরিং ডিপ ইন্সপিরেশন, এগুলো পেশেন্ট বলে। তো এটা আমরা চিন্তা করি যে প্লোরাটিক পেইন। আচ্ছা, ব্যথা কি সিভিয়ার,
এক্সাম্পল তাহলে আমি এখানে আবার নিয়ে আসছি এটা, আমরা এখন ডায়াগনোসিসে পৌঁছে যাব। তাহলে প্লুরাটিক চেস্ট পেন নিয়ে আসছে যে কোনো এক সাইডে, খুব ভালো। তার সাথে কাশি আছে এবং জ্বর আছে, তাহলে ফিভার কাপ প্লুরাটিক পেইন, ফিভার কাপ প্লুরাটিক পেইন, ডায়াগনোসিস নিউমোনিয়া। প্লুরাটিক পেইন সাথে সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ, মানে পেশেন্টের অনেক বেশি শ্বাসকষ্ট এবং বুকের এক পাশে ব্যথা, ডায়াগনোসিস নিউমোথোরাক্স। সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ এর সাথে হিমোপ্টাইসিস আছে, তাহলে পেশেন্টের তিনটা কথা, সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ অনেক বেশি শ্বাসকষ্ট এবং বুকের এক পাশে ব্যথা এবং একটু পর পর তার হিমোপ্টাইসিস হচ্ছে, ডায়াগনোসিস পালমোনারি এম্বোলিজম, এটা আমরা একটু আগে বলেছি। তাহলে আমরা কিভাবে একটা সিমটম থেকে ডায়াগনোসিস চলে যাচ্ছি সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা বলেছি এখানে যে প্লুরাটিক চেস্ট পেনগুলো এগুলো হচ্ছে যে বেসিক্যালি পেরিফেরাল হয়। তো এখন এখানে একটা জিনিস দেখতে চাচ্ছি যে কনস্ট্যান্ট চেস্ট পেন মানে সবসময় ব্যথা, ডাল একিং, প্রোগ্রেসিভ এবং এটা দিন দিন বাড়তেছে এবং এটা প্লোরা থেকে আসতেছে না, নন প্লোরাটিক চেস্ট পেন। তাহলে কনস্ট্যান্ট প্রোগ্রেসিভ নন প্লোরাটিক চেস্ট পেন। এখন এই চেস্ট পেনটা যদি সেন্ট্রালি থাকে মানে মাঝখানে, তাহলে আমরা বলেছি বুকের মাঝখানে কী থাকে, মেডিস্টান, তাহলে এটা মেডিস্টানাল মেলিগনেন্সি চিন্তা করবো। তো মেলিগনেন্সি তাহলে আমাদের কনস্ট্যান্ট প্রোগ্রেসিভ পেন হবে। আর যদি পেরিফেরালে থাকে তাহলে আমরা লাং থেকে আস্তে আস্তে, তাহলে লাংয়ে যে মেলিগনেন্সি, তাহলে ইনভেসিভ লাং মেলিগনেন্সি। এখানে ইনভেসিভ এই জন্যই বললাম, এই লাং মেলিগনেন্সিগুলো লাং ক্যান্সারটা এখানে চেস্ট ওয়ালকে ধরে ফেলেছে, সেজন্য ব্যথা করতেছে। তাহলে কনস্ট্যান্ট প্রোগ্রেসিভ নন প্লোরাটিক চেস্ট পেন যদি এটা বুকের মাঝখানে হয়, মেডিস্টানাল মেলিগনেন্সি যদি দুই পাশে পেরিফেরালে হয়, তখন এটা লাং মেলিগনেন্সি, ইনভেসিভ লাং মেলিগনেন্সি। স্পেশাল কিছু কথা এখানে জানি আসি সবগুলো বই থেকে, সবগুলো ম্যাগলিওর থেকে, ম্যাগলিওর বাইরে যায় না। স্পেশাল কিছু কথা এটা জানার প্রয়োজন অনেক সময় জিজ্ঞেস স্যাররা। এখানে একটা ব্যথা হয়, এটাকে বলা হয় আমরা কস্টোকন্ড্রাল জাংশন, কস্টোকন্ড্রাল জাংশন, এই যে কস্টোকন্ড্রাল জাংশন, এই কস্টোকন্ড্রাল জাংশনে সিভিয়ার পেইন এবং এখানে একটা সোয়েলিং আছে, তাহলে পেইনফুল টেন্ডার সোয়েলিং, এটাকে বলা হয় কস্টোকন্ড্রাইটিস, কস্টোকন্ড্রাইটিস। তাহলে সাডেন এটা হচ্ছে সিভিয়ার টেন্ডার সোয়েলিং, আমরা যদি হাত দিয়ে দেখি দেখবো যে একটা ফুলা, চাপ দিলে প্রচুর ব্যথা, এটাকে বলা হয় কস্টোকন্ড্রাইটিস। এই সিমটমের নামটা অনেক সময় জিজ্ঞেস করে টিট সিনড্রোম, তাহলে টিট সিনড্রোম কি, কস্টোকন্ড্রাইটিস, সিভিয়ার ব্যথা। এরকম আরেকটা ব্যথা হয় এখানে যে ইন্টারকোস্টাল মাসেল আছে, এই যে ইন্টারকোস্টাল মাসেলে যদি কোনো ইনফ্ল্যামেশন হয়, কী দিয়ে হয়, একটা ভাইরাস দিয়ে, কক্সাকি ভাইরাস। তাহলে ইন্টারকোস্টাল মাসেল ইনফ্ল্যামেশন ডিউ টু কক্সাকি ভাইরাস, সিভিয়ার অ্যাকিউট পেইন হবে, এটাকে বলা হয় বরহম ডিজিজ। সো এই জিনিসটা যেমন, এগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট, এগুলো হয়তো আন্ডার গ্রাজুয়েট লাগবে না, কিন্তু যারা পোস্ট গ্রাজুয়েশন বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা দিবেন ওই ক্ষেত্রে লাগতে পারে। তাহলে কক্সাকি ভাইরাস দিয়ে সিভিয়ার অ্যাকিউট পেইন হবে, বরহম ডিজিজ বলা হয়। যেহেতু ভাইরাস দিয়ে হচ্ছে, এগুলো সেলফ লিমিটিং, নিজে নিজে ভালো হয়ে যায়। আচ্ছা, হারপিস জুস্টার, এটা না বললেই নয়, এটা ডারমাতে কেসি থাকে একটা হারপিস জুস্টার বা সিঙ্গেলস, এটা দিয়ে কী অবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লেশনটা কীরকম একটু দেখি। এই যে এখানে একটু গুল্লা মতো, আমরা কাছ থেকে দিলে আরও খুব ভালো করে বুঝবো, এগুলো গুল্লা মতো, এগুলোকে বলা হয় ভেসিকেল। সেখানে অনেকগুলো ভেসিকেল আছে, সো মাল্টিপল গ্রুপড ভেসিকুলার লেশন। এবং এটা যদি আমরা দেখি, আমরা যে বেল্ট পরি, বেল্টের মতো, এই যে বেল্টের মতো, বেল্ট লাইক প্যাটার্ন, এবং এটা একটা স্পেসিফিক, এই যে এই লাইন বরাবর যাচ্ছে, যেমন এটা এই লাইন বরাবর যাচ্ছে, এটা এদিকে যায় না, অর্থাৎ একটা লাইন বরাবর এখানে কি ফলো করতেছে, এটাকে বলা হয় ডার্মাটোম। সো ফলো স্পেসিফিক ডার্মাটোম, যেমন এখানে যেই দুইটা ফিগার আছে এখানে তারা থোরাসিক ডার্মাটোমকে ফলো করছে। এবং ডোন্ট ক্রস মিড লাইন, এই যে দেখেন এটা হচ্ছে তার মিড লাইন, এই যে এটা আম্বিলিকাস, এটা হচ্ছে তার মিড লাইন, এই জিনিসটা তার মিড লাইন ক্রস করে কিন্তু অপোজিটে যায় নাই, সেম এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ, এটা কিন্তু অপোজিট সাইডে যায় নাই, মিড লাইন ক্রস করে। সো এই কথাটা একদম এক্স্যাক্টলি ডারমাতে শর্ট কেস থাকে ওইখানে বলতে হবে যে মাল্টিপল গ্রুপ ভেসিকুলার লেশন, ব্যাট লাইক ফলো ডারমাটোম, ডোন্ট ক্রস মিড লাইন। ঠিক আছে, এরপরে এখানে একটা সিমটম আছে স্লিপিনেস মানে হচ্ছে ঘুম ভাব। তো এটা রেসপিরেটরি কোন ডিজিজ হতে পারে, এটা যদি আমরা একটু বলি, এখানে একটা ডিজিজ আছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তো এটা আমার একটা
আঙ্কেলের আছে, আমি একদম দেখেছি ওনার যে সিমটম এখানে বইয়ে আসলে এগুলো আছে, একদম ওনার সিমটমটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। কী অবস্থা? অবস্ট্রাকটিভ বলে দিচ্ছে, তার ইয়ারটা অবস্ট্রাকশন হবে। দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে পার্শিয়াল অবস্ট্রাকশন হয়েছে, আর হচ্ছে পুরোটাই অবস্ট্রাকশন হয়ে গেছে। পার্শিয়াল যদি অবস্ট্রাকশন হয় তাহলে একটা সাউন্ড হবে ঘুমানোর সময়, নাক ডাকবে আর কি, এটাকে বলা হয় স্নোরিং। সো পার্শিয়াল অবস্ট্রাকশন যদি হয় স্নোরিং হবে। কমপ্লিট অবস্ট্রাকশন তাহলে তার তো বাতাসই ঢুকবে না, বাতাসে যদি না ঢুকে অক্সিজেন ঢুকবে না, তখন কী হবে? অ্যাপনিয়া হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে। তাহলে অ্যাপনিয়া যদি হয় তাহলে সে তো শ্বাস নেওয়া ছাড়া বেঁচে থাকতে পারবে না, হঠাৎ করে সে ঘুম থেকে উঠে যাবে। তো হঠাৎ করে ঘুম থেকে উঠে গেলে তাহলে এটা বুঝলাম অ্যাপনিয়া হলে সে হঠাৎ ঘুম থেকে উঠে যাবে, এবং অ্যাপনিয়ার কারণে যেহেতু এখানে অক্সিজেন যায় না, তার বডিতে হাইপোক্সিয়া হয়েছে। তো আমরা জানি হাইপোক্সিয়া হচ্ছে যে রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করে, তখন তার হঠাৎ করে কী হবে? বেশি বেশি রেসপিরেশন শুরু হবে। তাহলে সে ঘুম থেকে উঠে যাবে, হাইপোক্সিয়ার কারণে বেশি বেশি রেসপিরেশন শুরু হবে। ঘুম থেকে উঠে যাওয়ার কারণে এরকম সে রাতে অনেকবার ঘুম থেকে উঠে যায়, তাহলে ডিস্টার্ব নাইট স্লিপ, তার রাতে তার ঘুম ভালো হয় না। সেই জন্য সে সকাল ওটা একটু ফিটিক থাকে, এবং সারাদিন তার দিনটা ভালো যায় না, সারাদিনটা হচ্ছে ঘুমে ঘুমে যায়। এটা বলা হচ্ছে ডে টাইম স্লিপিনেস। দিনে পেশেন্ট এসে বলবে আমার রাতে এরকম হয়, ঘুম হয় না, এবং তার যে নাক ডাকার যে হিস্ট্রি, এটা তার পার্টনারই বলবে, যে পার্টনার বলবে যে সে নাক ডাকে প্রচুর। আর পেশেন্ট এসে বলবে আমার সকালে উঠে মনে হয় যে শরীর দুর্বল, এবং পুরোটা দিন আমার হচ্ছে যে ঘুম ঘুম ভাব পায়। তো এটা রিস্ক ফ্যাক্টর কি? রিস্ক ফ্যাক্টর উসিয়ে দিয়ে আমরা মনে রাখবো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ওএসএ। তাহলে ওএসএ দিয়ে কি? উদি হচ্ছে অবেস। হ্যাঁ, আমার আঙ্কেল ওইটা হচ্ছে অবেস। এস দিয়ে মনে রাখবো সোন। সন না, বেসিক্যালি এখানে হচ্ছে মেল আর কি, সন মানে হচ্ছে মেল বোঝাচ্ছি আমি। অ্যাদি হচ্ছে যারা অ্যালকোহল খায়, তো অ্যালকোহল খেলে এটা হতে পারে। তাহলে আমরা বুঝলাম যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আচ্ছা, এরপরে বইয়ে যেটা আছে সেটা হচ্ছে ফিভার, রাইগর বা নাইট সুইট। ফিভার, রাইগর বা নাইট সুইট, ঠিক আছে। তাহলে ফিভার যদি থাকে, আমরা বেসিক্যালি চিন্তা করি তার বডিতে কোনো একটা ইনফ্ল্যামেশন হচ্ছে, কারণ আমরা যে ইনফ্ল্যামেশনের সাইন সিমটম আছে ওইখানে আমরা জানি একটা ফিভারও আছে। যাই হোক, তো ফিভারটা হাই গ্রেড হতে পারে, অনেক বেশি জ্বর, অথবা লো গ্রেড। হাই গ্রেড যদি হয় এবং তার সাথে চিলস অ্যান্ড রাইগর আছে, কাঁপাকাঁপি আছে। চিলস মানে হচ্ছে পেশেন্ট একটু ঠান্ডা লাগবে, রাইগর মানে পেশেন্ট একটু কাঁপবে, শেকিং শেকিং হবে, মানে কাঁপাটা এমন সে নিজেকে রেজিস্ট করতে পারবে না, এটা বলা হয় ইনভলেন্টারি শেকিং হবে। তাহলে চিলস অ্যান্ড রাইগর যদি এটা থাকে, হাই গ্রেড ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর, চিন্তা করতে হবে এখানে কোনো একটা ব্যাকটেরিয়াল সেপসিস আছে, অথবা লাং অ্যাবসেস, অথবা লোবার নিউমোনিয়া। তাহলে এগুলো মনে রাখতে হবে। লাং অ্যাবসেসে এটা কিন্তু একদম ক্যারেক্টারিস্টিক্স। পেশেন্ট এসে বলে আমার হাই গ্রেড ফিভার, কাঁপুনি দেয়, জ্বর আসে, শরীর অনেক বেশি কী করে ঝাঁকি দেয়। এরপরে আরও কিছু ডিজিজ, এই যে সেম জিনিসটা হাই গ্রেড ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর, আরও অনেক ডিজিজ হতে পারে, জাস্ট একটু বলে দিচ্ছি, এটা অন্য জায়গায় কাজে লাগতে পারে। এটা হচ্ছে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, মানে হচ্ছে ইউটিআই থেকে সেপসিস হয়ে গেছে, এটা বলে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। লিভার অ্যাবসেস, বডিতে আসলে সিস্টেমিক যে অ্যাবসেসগুলো হয় এক্ষেত্রে কিন্তু হাই গ্রেড ফিভার চিলস অ্যান্ড রাইগর হয়। আর এটা হচ্ছে অ্যাকিউট কোলঞ্জাইটিস, এটা সার্জারিতে লাগবে। এখন লো গ্রেড ফিভার আসি, লো গ্রেড ফিভার। তাহলে লো গ্রেড ফিভার, এখন তাকে জিজ্ঞেস করবো ইভিনিং রাইজ অফ টেম্পারেচার আছে কিনা, এবং নাইট সুইট আছে কিনা। এখন পেশেন্টকে যদি আমরা বলি আপনার বিকালবেলা জ্বর ওঠে কিনা, সে বলবে জ্বর ওঠে না। তাহলে তাকে হিস্ট্রিটা নিতে হবে কি, তাকে জিজ্ঞেস করতে হবে যে বিকেলবেলা আপনার গা গরম হয় কিনা, আপনার শরীর গরম হয় কিনা, সে বলবে গরম হয়, সেটাকে জ্বর মনে করতেছে না। সো হিস্ট্রিটা এভাবে নিতে হবে। তার লো গ্রেড ফিভার উইথ ইভিনিং রাইজ অফ টেম্পারেচার উইথ নাইট সুইট। এখন এই জিনিসটা যদি অনেক দিন ধরে থাকে, তার ফিভারটা অনেক দিন ধরে এবং এই ঘটনা অনেক দিন ধরে, মানে পারসিস্টেন্ট ফিভার, তখন আমরা চিন্তা করবো টিবি। টিবির আর বাকি সাইন সিমটম থাকবে, টিউবারকুলোস চিন্তা করবো। আর যদি এই ধরনের ঘটনা, মানে তার লো গ্রেড ফিভার, নাইট সুয়েট হচ্ছে, ইভেন রাইজের টেম্পারেচার আছে, এটা ভালো হয়ে যাচ্ছে, কিছুদিন ভালো থাকে, কিছুদিন আবার শুরু হয়, অর্থাৎ ইন্টারমিডিয়েন্ট ফিভার, তখন আমরা চিন্তা করবো লিম্ফোমা। এই যে লিম্ফোমাতে যে ইন্টারমিডিয়েন্ট ফিভারটা হয়, কিছুদিন ভালো আবার কিছুদিন জ্বর, এটাকে বলা হয় পেল অ্যাবস্টেন্ট ফিভার, যেটা লিম্ফোমাতে পাওয়া যায়। তাহলে আমরা দুইটা আসলে কীভাবে আলাদা করবো? একটা হচ্ছে যে বললাম জ্বরের প্যাটার্ন দিয়ে, আরেকটা আমরা লিফ নোট দিয়ে আলাদা করতে পারি। আমি একটু বলে নিচ্ছি এখানে। টিউবারকুলোসিসের লিফ নোটটা কীরকম হবে? পেললেস, ফার্ম টু সফট, ম্যাটেড। এই ওয়ার্ডটা বলতে হবে ম্যাটেড মানে হচ্ছে এরা একটার সাথে লেগে থাকবে আঙ্গুরের থোকার মতো। আর লিম্ফোমাতে যে লিম্ফ নোট সেটা হবে পেনলেস, ফার্ম, রাবারি, ডিসক্রিট মানে একটা থেকে একটা দূরে। এখানে এটা হচ্ছে ম্যাটেড,
একদম কাছাকাছি, এখানে হচ্ছে ডিসক্রিট একটা থেকে একটা দূরে, এবং এটা হচ্ছে রাবারি, এই ওয়ার্ডগুলো বলতে হবে। ক্যারেক্টারিস্টিক যে লিম্ফোমা ফিনলেস ফার্ম রাবারি ডিসক্রিট অ্যান্ড টিভি ফিনলেস ফার্ম টু সফট ম্যাটেড। আচ্ছা, এরপরে সিমটম এখানে যেটা আছে সেটা হচ্ছে ওয়েট লস। ওয়েট লস আমরা কখন বলি? বেসিক্যালি আনইনটেনশনাল সিগনিফিক্যান্ট ওয়েট লস, এই কথাটা একটু মনে রাখতে হবে। আনইনটেনশনাল, যেমন কেউ ডায়েট করতেছে ওজন কমানোর জন্য, তো এটাকে আনইনটেনশনাল, এটা তো ইন্টেনশনাল, এখানে আসবেন এটা। সিগনিফিক্যান্ট ওয়েট লস, এই ওয়ার্ডটা একটু বুঝতে হবে। বলা হচ্ছে যে যদি তার 3 থেকে 6 মাসের মধ্যে 5 থেকে 10% ওয়েট লস হয়, এটাকে বলা হয় সিগনিফিক্যান্ট। তাহলে 6 মাসের মধ্যে 10% আর 3 মাসের মধ্যে 5%, তাহলে এটা আমরাকে বলি 5 to 10% ওয়েট লস উইদিন 3 to 6 মান্থ, তখন এটাকে আমরা আসলে সিগনিফিক্যান্ট ওয়েট লস বলি, এবং এটা আনইনটেনশনাল হতে হবে। এখন পেশেন্টকে আমরা হিস্ট্রি নেওয়ার সময় কী জিজ্ঞেস করবো? পৃথিবীর যে কোনো মানুষকে জিজ্ঞেস করে আপনি শুকায় যাচ্ছেন কিনা, যে মোটা সে বলবে যে আমি শুকায় যাচ্ছি, তো তাহলে হিস্ট্রিটা এভাবে নিলে হবে না। একটা বলতে হবে যে তার যদি সিগনিফিক্যান্ট ওয়েট লস থাকে, অনেক সময় সে মেপে, পেশেন্ট যদি একটু শিক্ষিত হয় তাহলে সে ওয়েট মেজার করে, এটা জিজ্ঞেস করতে হবে মেজার করছে কিনা। আর যদি মেজার না করে, তাকে আমরা যে জিনিসটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে আপনার যে কাপড় চোপড় এগুলো আগের থেকে লুজ হয়ে গেছে কিনা, ঢিলে ঢালা হয়ে গেছে কিনা, পেশেন্ট কিন্তু এটা বলতে পারে। তো এটা আমরা এটাই হিস্ট্রিটা নেব। আচ্ছা, কজ হচ্ছে তার যে ওয়েট লস হচ্ছে সিগনিফিক্যান্ট আনইনটেনশনাল, তাহলে বুঝতে হবে তার বডিতে কোনো একটা জায়গায় ক্রনিক ডিজিজ হচ্ছে, তার কোনো একটা ক্রনিক ডিজিজ আছে। তাহলে ক্রনিক ডিজিজ যেমন টিউবারকুলোসিস, মেলিগনেন্সি, এগুলোতে তার ওয়েট লস হবে। তো এখন এখানে একটু জাস্ট প্যাথোলজি একটু বলে রাখি। মেলিগনেন্সিতে যে ওয়েট লসটা হয় এটাকে বলা হয় ক্যান্সার কেকেক্সিয়া। পেশেন্ট একদম শুকায় যায়। এটা কেন হয়? টিমার নেক্রোজ ফ্যাক্টর আলফা নামে একটা সাইটোকাইন আছে, এটা ক্যান্সারে রিলিজ হয়। তো রিলিজ হওয়ার কারণে এটা হচ্ছে যে লস অফ অ্যাপেটাইট করে, মানে অ্যানোরেক্সিয়া করে। তো সেই জন্য পেশেন্ট খুব বেশি খাওয়া দাওয়া করে না, এই কারণে হচ্ছে মেলিগনেন্সিতে তার ওয়েট লস হয়, এটাকে আমরা বলি ক্যান্সার কেকেক্সিয়া। তো আশা করি আমাদের এই জিনিসটা ক্লিয়ার। আমরা মোটামুটি এখানে সিমটমগুলো আমরা আলোচনা করে ফেলেছি। আমাদের নেক্সট শুরু হবে এখান থেকে, যে এক্সামিনেশনের জায়গাগুলো। এরপরে আমরা এই অধ্যায়ের লাস্টে ওই যে সামারি বক্স, যেটা দ্য গোল্ডেন পার্ল ইন দিস বুকস, ওইটা আমরা আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ।